ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পথে মোদি। বুথ ফেরত জরিপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাহুলের চমক। গেরুয়া শিবির 294টি এবং ইন্ডিয়া জোট 230টিতে এগিয়ে। মমতারই থাকছে পশ্চিমবঙ্গ। এক্সিট পোল ওটা আমরা বিশ্বাস করি না, আমরা মানুষের রায়কে বিশ্বাস করি। মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে, মানুষের রায় মমতা ব্যানার্জির পক্ষে। আমরা যতই উত্তর কলকাতার কাউন্টিংয়ের মধ্যে থাকি, আমাদের মনটা পড়ে রয়েছে যে রাজ্যে কেমন ভোট হয়েছে। শুনছি তো দেদার ভোট হয়েছে। মোদি কা গ্যারান্টি এইটা মানুষ ভালোভাবে নিতে পারেনি। ওনারা ডিসিশন চাইছিলেন যে একদম হিন্দু ভোট একদিকে চলে যাক, মুসলিম আলাদা থাকুক, ওদের সিএ করবো, এই করবো, সেই। উত্তরপ্রদেশের সমীকরণে পরিবর্তন। বিজেপি কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই। এনডিএকে পেছনে ফেলে 80 আসনের 42টি কংগ্রেস জোটের ঝুলিতে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পথে মোদির বিজেপি। বুথ ফেরত জরিপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চমক দেখাচ্ছে রাহুল গান্ধীর কংগ্রেস। লোকসভা নির্বাচনের 7ম দফা ভোট গ্রহণ শেষে বিভিন্ন জরিপে মোদির এনডিএর জয় জয়কার আর ইন্ডিয়া জোটের ভরাডুবির কথা বলা হয়েছিল। তবে মঙ্গলবার ভোট গণনার দিন সে চিত্র অনেকটাই ভিন্ন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট 296টিতে এবং রাহুলের ইন্ডিয়া জোট 230টি আসনে এগিয়ে রয়েছে। ভারতের নির্বাচনের 7ম ও শেষ দফা শেষ হতে না হতেই বুথ ফেরত জরিপ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মোদি নেতৃত্বাধীন এনডিএ জোট আর কংগ্রেস সহ বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোট কে কত আসন পাবে তা নিয়ে নানা পূর্বাভাস দেওয়া হয়। বুথ ফেরত জরিপে বলা হয় 350-র বেশি আসন পাবে এনডিএ জোট, আর ইন্ডিয়া জোটের ভরাডুবির কথা বলা হয়। তবে মঙ্গলবার ভোট গণনার কয়েক ঘন্টার মধ্যেই বাস্তব চিত্র ভিন্ন হতে শুরু করে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে 290টির বেশি আসনে, আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে 228টির বেশি আসনে। বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ যার দিল্লির মসনদ তার। এই রাজ্যেই রাম মন্দির বানিয়ে নির্বাচনী ফল নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল মোদির দল। তবে ভোট গণনা যতই এগোচ্ছে সামনে আসছে উল্টো ছবি। এখানে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। তারপরও এবার দিল্লির মসনদ এনডিএ জোটেরই হতে যাচ্ছে, কারণ বাকি রাজ্যগুলোতে মোদির জোটের ভালো অবস্থান। তবে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট এগিয়ে থাকলেও মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, বিহার, রাজস্থান, ওড়িশা, তেলেঙ্গানা, আসাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, দাদরা ও নাগর হাভেলিতে বিজেপি এগিয়ে রয়েছে। এদিকে মহারাষ্ট্রে এগিয়ে ইন্ডিয়া জোট, পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল। মোট 42 আসনের মধ্যে 30টি তৃণমূলের দখলে। তামিলনাড়ুতে এগিয়ে আছে ডিএমকে, কেরালায় এগিয়ে ইন্ডিয়া জোট, অন্ধ্রপ্রদেশে এগিয়ে টিডিপি, পাঞ্জাবে এগিয়ে রয়েছে কংগ্রেস, আর হরিয়ানায় এগিয়ে ইন্ডিয়া জোট। 543 আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার 272টি আসন। এরই মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 290টির বেশি আসনে এগিয়ে থাকায় বোঝাই যাচ্ছে টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে যাচ্ছেন মোদি। তবে ক্ষমতায় হ্যাট্রিক করলেও 2019 সালের তুলনায় এবার নির্বাচনে কম আসন পাচ্ছে মোদির জোট। অথচ জোর গলায় 400-র বেশি আসন পাবেন বলে দাবি ছিল নরেন্দ্র মোদির। আর কংগ্রেস 2019 সালে এককভাবে 91টি আসন পেলেও এবার ইন্ডিয়া জোটের হয়ে লড়ে 230টির বেশি আসনে এগিয়ে আছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ইনান, শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এখন আসলে কি চিত্র? আসলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুরো ফলাফল ঘোষণা করা হয়নি। এখন পর্যন্ত আসলে বুথ ফেরত জরিপের পরবর্তীতে যে নির্বাচন কমিশন থেকে গণমাধ্যমগুলো যেভাবে পারছে সেভাবে তাদের তথ্যগুলো সংগ্রহ করছে এবং সংগ্রহ করার পরে তারা সেই তথ্যগুলো দিচ্ছে নির্বাচন কমিশন থেকে। ভারতের নির্বাচন কমিশন থেকে যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, পরবর্তীতে আসলে আমরা জানতে পারবো যে একেবারে আসলে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট আসলে কে কতটি আসন পেয়েছে। এর আগে আমরা কিন্তু সবকিছু গণমাধ্যমের বরাত দিয়ে বলছি এবং আমরা একটু সবশেষ পরিস্থিতি জেনে আসতে চাই যে ভারতের সার্বিক যে লোকসভা নির্বাচনটি হলো তার সবশেষ পরিস্থিতি জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। জানবো তার কাছ থেকে সবশেষ আসলে এখন পর্যন্ত কোন দল কতটি আসনে এগিয়ে রয়েছে।
এটা একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল যারা ভোট বিশ্লেষণ করেন তারা বলছেন যে বিজেপি যে বড় ব্যবধানে ইন্ডিয়া জোটকে পরাস্ত করবে সেটি কিন্তু শনিবার 1 জুন বুথ ফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছিল এবং ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এবং সমীক্ষক সংস্থা যাদের 25-30 বছরের অভিজ্ঞতা রয়েছে সেরকম নিরীক্ষক বা সমীক্ষক সংস্থা দ্বারা পরিচালিত ছিল সেই সমস্ত বুথ ফেরত জরিপ। সেই বুথ ফেরত জরিপে কিন্তু প্রায় 400 আসনের কাছাকাছি এনডিএ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পাবে বলে বলা হচ্ছিল। অন্যদিকে 200 আসনও ছাড়াবে না এরকমটি বলেছিল এনডিএ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কিন্তু বাস্তবিক অর্থে এই মুহূর্তে এখনো পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড তাতে কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এখনো পর্যন্ত 297টি আসনে এগিয়ে রয়েছে, আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট কিন্তু এগিয়ে রয়েছে 231টি আসনে। কিছু যেহেতু পরপর রাউন্ড গণনা হতে কোনো একটি দুটি আসন এদিক সেদিক হেরফের হচ্ছে। অন্যদিকে যেটা এই আজকের সারাদিনের ভোট গণনার গতিমুখ যে 2 বা 3টে রাজ্যকে সামনে রেখে হচ্ছে, তার মধ্যে যেমন উত্তরপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, সেরকমই কিন্তু আমি এই পশ্চিমবঙ্গেও কিন্তু পশ্চিমবঙ্গের ভোট এখনো পর্যন্ত ভোটের যে ফল তাতে কিন্তু সর্বভারতীয় স্তরে আলোচনার প্রধান অন্যতম মুখ বলা যায় যে পশ্চিমবঙ্গে। আপনি জানেন পশ্চিমবঙ্গে 42 আসনে গতবার 2019 সালে 18টি আসন, বিজেপি তৃণমূল কংগ্রেস 20টি আসন পেয়েছিল এবং সেখানটায় দাঁড়িয়ে এবার কিন্তু তারা প্রায় এখনো পর্যন্ত যা হিসেব তাতে তারা প্রায় 10টিরও বেশি আসন কিন্তু পেতে চলেছে, অর্থাৎ তারা কিন্তু এগিয়ে রয়েছে। আবার অন্যদিকে বিজেপি 18টি আসন পেয়েছিল। বিজেপি এখনো পর্যন্ত যা ট্রেন্ড বা এগিয়ে থাকার হিসেব তাতে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত 13টি আসনে এগিয়ে রয়েছে, কিন্তু তাদের জেতা 5টি আসন এখনো পর্যন্ত 5টি আসন তারা হারতে চলেছে বলে এখনকার এই মুহূর্তে দাঁড়িয়ে বিকেল 3:30 পর্যন্ত এখনো পর্যন্ত ফলাফলের ট্রেন্ড। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের শাসক শিবিরের মধ্যে একটি বাড়তি হাওয়া বইছে, উচ্ছ্বাস আমরা দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন আসন সংখ্যা বাড়ছিল ঠিক তখনই কিন্তু দেখা গেল যে সবুজ আবির নিয়ে বাইক নিয়ে যে যেরকম ভাবে পারছে বাইরে থেকে মিষ্টি খাওয়া শুরু করেছেন এবং নেতানেত্রীরা বাইরে বেরিয়ে উচ্ছ্বাস করেছেন। কালীঘাটের সামনে এখন উপচে পড়া ভিড়। কিছুক্ষণ পরে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সঙ্গে কথা বলবেন। এদিকে আপনাকে জানেন কি সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটও কিন্তু আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে এবং রাহুল গান্ধী বিকেল 5টার সময় সাংবাদিক বৈঠক করবেন দিল্লিতে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে 18তম ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের ফলাফল গণনার এখনো পর্যন্ত আমার কাছে থাকা এই সংক্রান্ত সব শেষ। সহকর্মী সুব্রত আচার্য মূলত যেমনটি বলছিলেন যে পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূলের জয়কার, সেখানে তৃণমূলের নেতাকর্মীরা এরই মধ্যে জয় উদযাপন শুরু করেছেন, কিন্তু সামগ্রিকভাবে আমরা যদি গোটা ভারতের নির্বাচনের কথা বলি, বিশেষ করে বুথ ফেরত জরিপের যে আভাস ছিল এবং এটি নিয়ে বেশ বিতর্কও ছিল, কারণ বিশেষ করে নরেন্দ্র মোদীর যেই গণমাধ্যমকে শাসন করার একটি অভিযোগ ছিল, গণমাধ্যমগুলোকে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে, এ নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক আছে। সেই কারণে কিন্তু আসলে বলা যায় যে এই মুহূর্তে আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে নির্বাচন সেটি আসলে নির্ভর করছে। ইরান, যদিও আমরা জানি যে চূড়ান্ত ফলাফলের এখনো বাকি আছে, কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, অর্থাৎ গত নির্বাচন এবং এই নির্বাচনে আসলে কি কৌশলে বিজেপি এই ক্ষমতাতে তারা আসলে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে উত্তরপ্রদেশের মতো জায়গায় সেখানেও কিন্তু আমরা একেবারে বিপরীত চিত্র দেখেছি। সেখানে কিন্তু আসলে ধর্মকে হাতিয়ার বানানোর যে কৌশল সেটি কিন্তু একেবারে পুরোপুরি খাপে খাপ কিন্তু মিলে নাই। আমরা একটু সামগ্রিকভাবে 18তম লোকসভা নির্বাচনের যে ব্যাপ্তি সেটি একটু দেখে আসতে চাই, আসলে কত বড় ছিল আয়োজন এবং কিভাবে এই নির্বাচন প্রক্রিয়াটি শেষ হলো। জানিয়ে রাখি যে মোট আসন 550টি, কিন্তু 543টি তাদের সংসদীয় আসন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয় 543টি আসনে এবং সরকার গঠন করতে প্রয়োজন হয় 272টি আসন। ভোট 7টি ধাপে সম্পন্ন হয়। আমরা দেখেছি যে সেই 19 এপ্রিল প্রথম দফার ভোট হয়েছিল এবং তা 7টি ধাপে শেষ হয়েছে গত 1 জুন এবং পরবর্তীতে আমরা আজ ফল প্রকাশ হচ্ছে। এবং মোট ভোটার ভারতে আপনি জানেন যে 96 কোটি 88 লাখ ভোটার রয়েছেন, এর মধ্যে ভোট দিয়েছেন
65 কোটি ভোটারের মতো। কিন্তু সামগ্রিকভাবে যদি বলি যে ব্যাপ্তি অনুযায়ী খরচেরও একটা ব্যাপার আছে। আমরা আজকে যেটা জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের নির্বাচনকেও কিন্তু যে ব্যয়ের দিক থেকে সেটিও পেছনে ফেলে দিয়েছে এই ভারতের এই নির্বাচন। আমরা একটু গত বছরের অর্থাৎ এর আগের যে নির্বাচনটা ছিল 2019 সালে তার সঙ্গে একটি তুলনামূলক চিত্র যদি আমরা এবার দেখি, এনডিএ জোট 2019 সালে পেয়েছিল নিশ্চিতভাবে 252টি আসন এবং এবারের এখন পর্যন্ত তারা 290টির বেশি আসনে এগিয়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ইউপিএ জোট তৎকালীন যে জোটটি ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন তারা পেয়েছিল 91টি আসন এবং বর্তমানে তারা ইন্ডিয়া জোট হিসেবে আসলে আত্মপ্রকাশ করেছে এবং তারা পেয়েছে 230টির বেশি আসনে এখন পর্যন্ত তারা এগিয়ে রয়েছে। এবং অন্যান্য যে দলগুলো রয়েছে 2019 সালে পেয়েছিল 99টি আসন, এবার এখন পর্যন্ত অন্যান্য দলগুলো এগিয়ে রয়েছে 20টি আসনে। তবে আপনাকে জানিয়ে রাখি যে একক সংখ্যাগরিষ্ঠতা গতবার যেভাবে বিজেপি পেয়েছিল এবার তারা পাচ্ছেন কিনা সেটি নিয়ে সন্দেহ আছে, কারণ 272টি আসন প্রয়োজন হয়। এখন পর্যন্ত বিজেপি 239টি আসন তারা এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছে বলে পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের অনেক আগ্রহ, সেখানকার পরিস্থিতি একটু আগেই কিন্তু সুব্রত সহকর্মী সুব্রত আচার্য পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি বলেছেন। আমরা একটু পশ্চিমবঙ্গের অবস্থাও যদি দেখি যে 2019 সালের সাথে যদি তুলনা করি এবার কিন্তু বিজেপির একটু ভরাডুবি হয়েছে সেক্ষেত্রে বলা যায়, কারণ দেখতে পাচ্ছেন যে বিজেপি 2019 সালে পেয়েছিল 18টি এবং তারা এগিয়ে আছে মাত্র 10টি আসনে, অর্থাৎ 8টি আসন তাদের কমে যাচ্ছে বলে এখন পর্যন্ত আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া তৃণমূল কংগ্রেস 2019 সালে পেয়েছিল 22টি আসন নিশ্চিত করেছিল, এখন পর্যন্ত এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 31টি আসনে আর কংগ্রেস এগিয়ে আছে 1টিতে। আর 2019 সালে কংগ্রেস এগিয়েছিল 2টি আসলে আসন পেয়েছিল কংগ্রেস। পশ্চিমবঙ্গে সার্বিকভাবে বলা যায় যে পশ্চিমবঙ্গে নতুন করে বিজেপির একটি জোয়ারের যে আসলে একটি বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে তারা গেরুয়া শিবির সেখানেও প্রতিষ্ঠা করবেন, সেটি কিন্তু আসলে সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু তাই বলছে যে এই গণমাধ্যমের প্রতিবেদন থেকে আমরা যে বিষয়গুলো জানছি। আমি একটু প্রশ্ন আপনার কাছে একটু জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে ধরনের ভাইব আমরা দেখেছি বিজেপি আবারও আসতে চলেছেন এরকম অনেক ভাইব আমরা দেখেছি এবং কিছু কৌশলের কথা আমরা জানলাম আমাদের সহকর্মীর প্রতিবেদনে। এখন পর্যন্ত আমরা কিন্তু দেখছি বিজেপি কিছু আসনে কিন্তু পিছিয়ে আছে। আরেকটি বিষয় আমি একটু শেষ করে নিই, সেটা হচ্ছে কংগ্রেস অনেকদিন ধরেই ক্ষমতায় নেই, এবার কিন্তু একটা ভালো সুযোগ ছিল আছে, এখনো আমরা যদিও ফলাফলটা জানি না কি ব্যর্থতা তাদের ছিল বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বা আপনি কি মনে করছেন? আসলে সার্বিকভাবে আপনি যেমনটা বলছিলেন যে বিজেপির যে কৌশল, আসলে আমরা একেবারে শুরুতেই বলেছি যে ব্যাপক অর্থ লগ্নির একটি বিষয় ছিল, চিটফান্ডের বিষয় ছিল, দুর্নীতির খবর দেখেছি, কৃষকদের যে দমন পীড়ন সেমন বিষয়গুলো দেখেছি। আমরা উত্তরপ্রদেশের একটু যদি দিকে তাকাই তাহলে বুঝতে পারবেন যে উত্তরপ্রদেশে যেখানে বিজেপির একটি ঘাঁটি হিসেবে পরিচিত বিজেপির জোটের, সেখানে কিন্তু এবার তারা একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং এবারে যে লোকসভা নির্বাচন সেখানে 42টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, কংগ্রেসের নেতৃত্বে এনডিএ জোট পেয়েছে মাত্র 37টি আসনে এখন পর্যন্ত তারা এগিয়ে আছে। আর সমাজবাদী পার্টি 5টি আসন 2019 সালে পেয়েছিল, এনডিএ জোটের 64টি আসন। সামগ্রিকভাবে এবারও কিন্তু আমরা বলতে পারি যে উত্তরপ্রদেশে আসলে যে মোদি ম্যাজিক সেটি কিন্তু সেভাবে কাজে লাগেনি। আসলে সামগ্রিকভাবে আমরা দেখতে পাবো যে এর পরবর্তীতে আসলে যখন নিশ্চিত হবে যে কে আসলে নিশ্চিতভাবে আসছে সেটি আমরা তখন জানতে পারবো। আমরা একটু রাইসা জান্নাত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের সঙ্গে যুক্ত হব, আমরা তার থেকে একটু জানার চেষ্টা করব যে ভারতে আসলে মোদি আসুক কিংবা যেই আসুক না কেন সেই ক্ষেত্রে তাদের যে সম্পর্ক সেটি কেমন হবে। আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক খায়ের মাহমুদের সঙ্গে। খায়ের মাহমুদ, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই জানতে চাই যে ভারতে আসলে যেই ক্ষমতায় আসুক না কেন, টানা তৃতীয়বারের মতো যদি নরেন্দ্র মোদী সরকার আসে, সেই ক্ষেত্রে ভারতের যে পররাষ্ট্র নীতি সেই নীতির ক্ষেত্রে কি কোনো পরিবর্তনের আপনি ইঙ্গিত দেখছেন? কারণ হিসেবে যদি বলি যে এরই মধ্যে অনেক কিছু হয়ে গেছে, ভারতের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে কি হতে পারে তাদের পররাষ্ট্রনীতি? দেখুন, ধন্যবাদ ইনান। ভারত কিন্তু বিশেষ করে 2019 সালের পর থেকেই নতুন ভারত ক্যাম্পেইন চালাচ্ছে। বিশেষ করে মোদী সরকার তারা যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার তাদের যেই ইচ্ছা, সেটার জন্য তাদের এক ধরনের প্রচারণা চালাচ্ছে। এখন সেইটার ফলাফল যে কি হচ্ছে সেটা তো আমরা আজকে সকাল থেকেই দেখছি। বিশেষ করে বুথ ফেরত জরিপের সাথে আজকের ফলাফল অনেকাংশেই মিলছে না, এবং পররাষ্ট্রনীতির যেই তাদের যে অ্যাগ্রেসিভ যেই ডিপ্লোম্যাসি যেটা ছিল সেটা অনেকটা, বিশেষ করে আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গের এবং অন্তত 3টা জায়গায় আমি উল্লেখ করতে পারি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। আপনি যদি 3টা জায়গায় ফলাফল দেখেন, একেবারেই বিজেপির যে আশা তার কোনোভাবেই তার ধারে কাছেও যাচ্ছে না। এবং
যোগীর মতো একজন আদিত্যনাথের মতো একজন হিন্দুত্ববাদী নেতাও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে তাকে, আপনি যদি দেখেন। সুতরাং তাদের এই অ্যাগ্রেসিভ যেই পররাষ্ট্রনীতি যেটা আমরা বলছিলাম, সেটাকে তারা টিকিয়ে রাখতে পারবে বা সেটা ভারতের লোকজন পছন্দ করছে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে। বিশেষ করে আমি যদি একটু আপনাকে মনে করিয়ে দেই যে কানাডা ইস্যুতে যখন শিখ নেতাকে যখন হত্যাকাণ্ড ইস্যুতে কানাডার সঙ্গে পশ্চিমাদের সঙ্গে যে ভারতের যে উত্তেজনাটা আসলে কূটনৈতিক উত্তেজনা চলে, এই ইস্যুগুলোতে সাধারণ মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছে বলেই আসলে বিশ্লেষকরা বলছিলেন। সেই বিষয়গুলো সামনে রেখে যদি আমরা বলি যে আসলে ভারতের নীতিতে খুব বড় কি পরিবর্তন আসবে, আর বাংলাদেশের বিষয়ে আসলে কোনো পরিবর্তন আসবে সেটিও যদি ছোট করে একটু বলেন। দেখেন, বাংলাদেশের বিষয়ে পরিবর্তন আসবে না এটা নিশ্চিতভাবে বলা যায়, কেননা ভারতের যে বিশাল গণতান্ত্রিক চর্চা এবং ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এখন। সুতরাং সেখানে বাংলাদেশের সাথে তাদের স্বার্থের বিষয়টা আপনি দেখেন, পশ্চিমবঙ্গ এবং আসাম কেন্দ্রিক তাদের যেই স্বার্থের বিষয়, এর বাইরে কোনো পরিবর্তনের কিছু নেই। এবং সেখানে যে উত্তেজনা যেটা চলছে, অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে, সেটা জনগণ কিন্তু ভারতে প্রত্যাখ্যান করছে। আপনি একটু আগেই যদি এনডিটিভির আমি নিউজ দেখছিলাম, সেখানে 30টা আসনে পশ্চিমবঙ্গে বিজেপি পিছিয়ে আছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, এবং মাত্র 10টির মতো আসনে বিজেপি এই মুহূর্তে নেতৃত্বে মানে কিছুটা হলেও এগিয়ে আছে। সুতরাং পশ্চিমবঙ্গেও মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বলেই মনে হচ্ছে। বাংলাদেশের সাথে যদি আপনি বলেন কংগ্রেস যদি কোনোভাবে ইফ দে সাকসিড, সেক্ষেত্রে আমার মনে হয় কংগ্রেসের সাথে বাংলাদেশের ক্ষমতাসীন দলের সম্পর্ক সবসময় ভালো। বিজেপির সাথে খারাপ আমি বলছি না, কিন্তু আমি বলছি যে সেটা হতে পারে কিছুটা প্লাস পয়েন্ট। কিন্তু বিজেপি যদি স্বাভাবিকভাবেই যেভাবে ট্রেন্ড চলছে, হয়তো তারা একটা লো মার্জিনে ক্ষমতায় আসবে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের রাজনৈতিক যে সম্পর্ক তাতে বিন্দুমাত্র পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না। জনাব খায়ের মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাইসা জান্নাত, যেমনটি খায়ের মাহমুদ বলছিলেন যে আসলে খুব বেশি পররাষ্ট্রনীতিতে অ্যাগ্রেসিভ পররাষ্ট্রনীতি থেকে আসলে খুব বেরিয়ে আসার সম্ভাবনা নেই, তবে দিন শেষে হয়তো বা আনুষ্ঠানিক ফলাফল জানার পরে আমরা জানতে পারবো যে তৃতীয়বার আসলে কে আসতে যাচ্ছে অপেক্ষা করতে হবে ইনান চূড়ান্ত ফলাফলের জন্য, তখনই আসলে বোঝা যাবে কে আসলে মসনদে বসতে চলেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। এতক্ষণ আলোচনার জন্য স্টুডিওতে ছিলেন সহকর্মী ওমর ইনান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘুষের মামলায় অভিযুক্ত করার ঘটনায় ভিন্নভাবে প্রতিশোধ নিতে চায় তার দল রিপাবলিকান পার্টি। দলের সদস্যদের আইন প্রণয়ন ক্ষমতা এবং অন্যান্য উপায় ব্যবহার করতে চাইছে বলে জানান মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। এক অনুষ্ঠানে অংশ নিয়ে মাইক বলেন তাদের দল পুরো প্রক্রিয়াটির তদারকি করার জন্য কংগ্রেসে থাকা সদস্যদের ক্ষমতার ব্যবহার করবে। একই সুরে কথা বলেছেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো চেয়ার গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। কাতারের আমিরের সঙ্গে ফোন আলাপে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাস রাজি হলেই এখন যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে মিশর ও কাতারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাইডেন। শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের আগ্নেয়াস্ত্র মামলার বিচার কাজ। স্থানীয় সময় সোমবার সকাল 8:30টায় ডেলাওয়ারের একটি আদালতে এই মামলার কার্যক্রম শুরু হয়। সরকারি কৌঁসুলিদের অভিযোগ 2018 সালে একটি অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেন তিনি, যদিও সে সময় কোকেন আসক্তির কথা স্বীকার করেন হান্টার। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর সময় সংবাদ, সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।